চত্বরটা হচ্ছে একদম এই রকম, একেবারে হেরিটেজ একটা লুক দেওয়া হয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আমরা আছি খাজুরাহোতে, আর খাজুরাহোতে আজ আমাদের দ্বিতীয় দিন। আর আজ আমরা ঘুরে দেখব খাজুরাহোর একদম ভিন্ন কিছু জিনিস। প্রথমে যাব রানে ফলস, তারপরে যাব কুটনি ড্যাম, এবং তার সাথে থাকবে আরও কয়েকটি নতুন নতুন জিনিস। যদি খাজুরাহোতে এসে আপনারা দ্বিতীয় দিন থাকেন, সেক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু ঘুরে নিতে পারেন। আর না হলে যদি মনে করেন যে শুধুমাত্র খাজুরাহো মন্দির দর্শন করবেন, সেক্ষেত্রে খাজুরাহোর জন্য একদিনই যথেষ্ট। চলুন তাহলে শুরু করা যাক আজকে খাজুরাহো ভ্রমণের অন্য আরেকটি গল্প। গুড মর্নিং ফ্রম খাজুরাহো। আজ 14ই অক্টোবর 2025, ঘড়িতে সময় এখন 12টা 40। গুড মর্নিং আর বলাটা এখন ঠিক নয়। যাই হোক, আমরা এখন আমাদের খাজুরাহোর হোটেল থেকে চেক আউট করে গেলাম, আর এখান থেকে এখন আমরা একটু বেরিয়ে লাঞ্চ করব। তারপর ইচ্ছা আছে এখান থেকে রানে ফলস আর কুটনি ড্যামটা দেখে আসার। যদি সেটা দেখতে পারি তো খুবই ভালো। এসে তারপরে ডিনার করে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের ইন্দোরের ট্রেন আছে। আপাতত এখন এই হোটেল থেকে চেক আউট করে লাঞ্চ করবার দিকে যাচ্ছি। আর আমাদের এইখানে দুদিন স্টে করার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। আপনারা যদি আসেন তাহলে একদম মার্কেট প্লেসের কাছে এই হোটেল বুদ্ধা প্যালেসে থাকতে পারেন। নাম্বার প্রতিটা ভিডিওতেই দিয়ে দেওয়া আছে, আগের ভিডিওতেও দিয়ে দেওয়া রয়েছে, এটাতেও দিয়ে দেওয়া রইল। তো চলুন এখন আজকের ভিডিও শুরু করা যাক। চলে এসেছি লাঞ্চ করতে বদ্রি শেঠ মারোয়ারি ভেজ রেস্টুরেন্টে। ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসের এন্ট্রি গেটের একদম অপোজিটে এইটা ভীষণ ভালো একটা ভেজ রেস্টুরেন্ট। কালকে থেকে এই নিয়ে আমরা 3বার এসেছি, 3বার খাচ্ছি। আজকের লাঞ্চে আমরা নিয়েছি, এটা হচ্ছে স্পেশাল থালি। এটা ছাড়াও আরও 3 রকমের থালি রয়েছে এখানে। সিম্পল থালি 200 টাকা, ডিলাক্স থালি 250 টাকা, মারোয়ারি থালি রয়েছে 380 টাকা। আর আমরা যেটা নিয়েছি, ওকে থ্যাংক ইউ, আর আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে স্পেশাল থালি। এটার দাম হচ্ছে 360 টাকা। কী কী দিয়েছে একবার বলে দিই। এখানে পোলাও আছে, ভেজ পোলাও, তার সাথে স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে একটা। এটা হচ্ছে মিক্স ভেজ। এটা হচ্ছে ছোলার তরকারি, এটা মটর পনির, এটা ডাল ফ্রাই, এটা কারি পকোড়া, এটা একটা গোলাপ জামুন। আচ্ছা, আমি নিয়েছি প্লেন রাইস, 4টে চাপাটি ছিল, তার বদলে আমি প্লেন রাইসটা নিয়েছি, আর একটা বাটার নান। আমার মনে হয় একজনের পক্ষে মোর দ্যান এনাফ, দুজনের ইজিলি হয়ে যাবে। আর কালকে থেকে আমি যে কটা আইটেম ট্রাই করেছি সব কটা খুব ভালো, এখানকার স্টাফেরা সকলে খুব ভালো। আর এনাদের মিষ্টি একটা মানে স্পেশাল একটা আলাদা টেস্ট রয়েছে। এখানে যদি আসেন মিষ্টি অবশ্যই ট্রাই করবেন। আমি এখন একটুখানি এই ভেজ পোলাও দিয়ে মিক্সড ভেজটা ট্রাই করব। এটা হচ্ছে মিক্সড ভেজ। অ্যাজ ইউজুয়াল খুবই ভালো, কিন্তু আমি এটা একটু ট্রাই করতে চাই। আমি জীবনে কোনো দিন, ওকে গ্রিন চাটনি, আমি জীবনে কোনো দিন এটা ট্রাই করিনি। কারি পকোড়া জিনিসটা কী যে ভালো খেতে, দই দেওয়া গ্রেভিটাতে। আর এখানে মাঝখানে যে বড়াগুলো রয়েছে না, এগুলো বেসন দিয়ে বানানো, দারুণ সুন্দর খেতে। এটা মাস্ট ট্রাই থালি, আসলে এই থালিটাই ট্রাই করবেন, দারুণ লাগছে আমার। সবটাকে লাস্টে ফুল রিভিউ দেব। পুরো পেট ভরে খাওয়া দাওয়া করে উঠলাম।
দারুণ ছিল, প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। তবে আমাদের যে সবকটা মারাত্মক ভালো লেগেছে এমনটাও নয়, হতে পারে যেহেতু আমরা বাঙালি আমাদের টেস্ট বাডসগুলো একটু অন্যরকম। তবে প্রত্যেকটা আইটেম খুব ফ্রেশ ছিল, হাইজেনিক ছিল এবং মাটার পনিরটা ছিল মানে একদম সবথেকে বেস্ট, মুখে লেগে আছে ওর টেস্ট। আর মিষ্টির কথা আলাদা করে কি বলবো, মিষ্টি এখানে একদম সেরা, পুরো গাওয়া ঘিতে করা, আলাদাই স্বাদ। আর লাস্টে এই যে এইগুলো দেয় না, এই মানে মৌরি ফৌরি দিয়ে, এইগুলো এত টেস্টি খেতে, এই দুটো আমার স্পেশালি ভালো লাগে। যাই হোক, দারুণ লাঞ্চ হলো। বিল হয়েছে সর্বমোট 515 টাকা, কারণ পরে আবার একটা আইসক্রিম নিয়েছিলাম, আইসক্রিমটাও ভীষণ ভালো, ভ্যানিলা। এইবার বাইরে অটো এসে গেছে, এখান থেকে আমরা সোজা চলে যাব অটোয় করে রানে ফলসের দিকে। চলুন আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। উঠে পড়েছি আমাদের অটোতে, এখন ঘড়িতে বাজে 1:50, আর আমরা আমাদের আজকে রানে ওয়াটারফলসের দিকে যাত্রা শুরু করলাম। আমাদের হোটেল বুদ্ধা প্যালেস থেকে রানে ওয়াটারফলসের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। অটোতে আমাদের সময় লাগবে 35 মিনিট থেকে 40 মিনিট মতন। যাতায়াতের রাস্তা কিন্তু বেশ সুন্দর, আর দুপাশের প্রকৃতিও সবুজ এবং মনোরম। আমরা চলে এসেছি রানে ওয়াটারফলসে, আর কেটে নিয়েছি টিকিট। টিকিট প্রাইস হচ্ছে 1 থেকে 2 জন থাকলে 110 টাকা পড়বে, এক্সট্রা পার্সন থাকলে পার পার্সন 55 টাকা করে পড়বে। তার সাথে গাইড চার্জ পড়বে 200 টাকা। এছাড়াও যা যা মানে 4 হুইলারের, মিনি বাসের আছে এখানে দেখে নিন, এখানে সমস্ত চার্টটা দেওয়া রয়েছে। এই টিকিট কাউন্টার, এখানে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, এখানে অনলাইন পেমেন্ট করে টিকিট কেটে নিয়েছি। একটা জিনিস মাথায় রাখবেন, প্রতি বুধবার কিন্তু 12টার পর, মানে দুপুর 12টার পর এই রানে ওয়াটারফলস বন্ধ থাকে। আর এখানে যে সমস্ত প্রাণী দেখা যায় সেগুলো হচ্ছে ঘড়িয়াল, উলফ, ওয়াইল্ড ডগ, ব্লু বুল, এই ধরনের অনেক রকম প্রাণী এবং নানান রকমের গাছপালা, টিক, খের, সেজা, শালাই, গুঞ্জা, এইগুলো সমস্ত দেখতে পাওয়া যায়। তো এখন আমরা এই রানে ওয়াটারফলসের ভিতরে প্রবেশ করব। আমাদের হোটেল থেকে এই রানে ফলস পর্যন্ত যে রাস্তাটা ছিল অসম্ভব সুন্দর। দুপারে শস্য ক্ষেত, পাহাড়ের মধ্যে থেকে আমরা যখন এসে পৌঁছলাম, এবং টিকিট কাটার পর থেকে এই যে রাস্তাটা আরও 3 কিলোমিটার এখন আমরা অটো করে যাচ্ছি, এই রাস্তার দুধারে রয়েছে অসংখ্য শাল, পলাশ, মহুয়ার গাছ। এই রাস্তাটিও অসম্ভব সুন্দর। বলতে পারেন আজ আমরা খাজুরাহ নেচার ট্রেল করছি বা অন্যরকম খাজুরাহকে দেখছি। সত্যি কথা বলতে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এই অভিজ্ঞতাটা নিতেও ভুলবেন না, আমার মনে হয় খুব ভালো লাগবে। একদম আমাদের সামনে একটা ছোট্ট নীলগাই ছিল, ও পালালো নদীর দিকে, দুটো আছে, ওই যে নদীর দিকে পালালো। যাওয়ার পথে এরকম কিন্তু আমাদের জঙ্গল সাফারিও হয়ে যাচ্ছে। কেন নদী আমাদের চোখের সামনে, আর তার পাশে দুটো ছোট ছোট নীলগাই, কি সুন্দর লাগছে। এই জায়গাটা কিন্তু ভীষণ শান্তিপূর্ণ, খুব সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে দু চোখ ভরে দেখার, তেমন কিন্তু রয়েছে নিস্তব্ধ নীরবতা, অপার শান্তি। চলে এসেছি আমরা রানি ওয়াটারফলসের একেবারে মেন পয়েন্টে, এবং এখানে আমাদের সাথে আমাদের গাইড দাদা দেখা হয়ে গেছে, ওনার সাথে কথা বলে নেব। नमस्ते भैया। नमस्ते, मेरा नाम शैलेंद्र सिंह है। मैं गाइड हूँ यहाँ पे। आपको एक्सप्लेन करूँगा इस जगह के बारे में, क्या है, कैसे बना है, कैसे इसका निर्माण हुआ। आइए चलते हैं, यहाँ से चलेंगे। ठीक, चलिए। ये जो जिस प्लेस पे आप लोग खड़े हैं, इस प्लेस का नाम है रने फॉल। और इसका नाम रने फॉल इसीलिए है क्योंकि इसमें जो वाटरफॉल है वो केवल बरसात में चलते हैं। अच्छा। केवल बरसात में 3 महीने, जुलाई, अगस्त, सितंबर। तो इसीलिए इसका नाम जो है रने फॉल रखा गया है।
और ये जो वाटरफॉल आप देख रहे हैं, हाँ, ये 30 मीटर हाइट से गिरता है, 32 मीटर इसमें डीप है। अच्छा ऊपर वाला जो कुंड है वो 10 मीटर डीप है। अच्छा, और ये पत्थर सारे ज्वालामुखी वाले हैं, इग्नियस रॉक। ओके ओके, मिलियन ईयर्स पहले कभी ज्वालामुखी फूटा, उसका जो लावा निकला वही पत्थर के रूप में जम गया, तो 4-5 कलर का पत्थर बन गया। अच्छा सेकंड पॉइंट पे दिखाएंगे आपको इसका क्रेटर अग्निगिरी हुआ था, ओके, कैनियन और 5 कलर का स्टोन। अच्छा और ये जो सब में हुआ है ये रिवर है अच्छा, जो पानी गिर रहा है, इस रिवर का नाम है केन। ओके, केन इसका इंग्लिश नाम है, हिंदी नाम है करुणावती। करुणावती, हाँ, ये कहाँ से आते हैं? ये आता है 125 किलोमीटर, विंध्या माउंटेन है, बिग माउंटेन, कटनी डिस्ट्रिक्ट एमपी से स्टार्ट होता है और 200 किलोमीटर डाउन में जाकर के जमुना जी रिवर में ज्वाइंट होता है, चिल्ला अच्छा। घाट, बांदा यूपी, अच्छा फिर जाता है गंगा में प्रयागराज में। अच्छा, और ये जो जंगल है ये नेचुरल जंगल है, अलग अलग टाइप का पेड़ है यहाँ पे। जैसे ये वाइट वाला गोंद वाला पेड़ है, हाँ जो गोंद का लड्डू होता है खाने वाला, वो बनता है कुल्लू कहते हैं इसको। ओके। अच्छा, अभी आपने कहा है कि जुलाई अगस्त सितंबर में दिखता है ये फॉल्स, लेकिन अभी तो अक्टूबर का 14 है, इस अभी बार तो जो है बहुत अच्छा बारिश हुआ है, ओ इसीलिए, जिस कारण जो है ये वाटरफॉल अभी हमको देखने को मिल रहा है। ओ ओके, अच्छा अच्छा, नहीं तो इस इसका टाइम- 3 ही महीने दिया गया है टाइम। ओके, उसके बाद पानी नहीं रहता है, पानी स्टिल हो जाता है, पानी तो रहता है बहुत कम। बहुत कम हाँ, फ्लो नहीं रहता है, अच्छा अच्छा, और जो ठीक है। ब्लैक वाला ट्री है ये तेंदू वाला है, तेंदू गाछ, ये? जो बीड़ी पत्ता बनता है ना, हाँ, इसी की लीफ से बीड़ी बनाई जाती है। ओ अच्छा, ओके। और ये नीम कैसी पत्ती वाला ये सलाई का है, इसकी कौन से कैंडल बनता, मोमबत्ती। मोमबत्ती, हाँ, बैग से निकलता है। हाँ अच्छा अच्छा, ठीक है। अब यहाँ से हम नीचे चलेगा सेकंड पॉइंट, हाँ आइए। ठीक है, থ্যাংক ইউ। হঠাৎ করে এখানে এসে যেন মনে হচ্ছে রাজস্থানে চলে এসেছি, একেবারে অন্যরকম ল্যান্ডস্কেপ। আমাদের দাদা বলছিলেন যে এই জায়গায় কিন্তু বহু বছর আগে মানে অগ্নুৎপাত হয়েছিল এবং সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভা নিঃসরণ হয়েছিল সেই লাভাগুলি জমেই কিন্তু এইখানে এই রকম পাথরের টেক্সচার তৈরি হয়েছে। এবং বর্ষাকালে আসলে মানে জুলাই আগস্ট সেপ্টেম্বরে আসলে এই যে পুরো সামনেটা দেখা যাচ্ছে, পুরো জায়গাটা থেকে জল আসে এবং সেইখান থেকে জলটা পুরো ফুল ফোর্সে নিচের দিকে পড়ে, মানে তখন এই জায়গাকে বলা হয় ভারতের মিনি নায়াগ্রা। আমি শুধু ভাবছি যে সেই সময় দেখতে কীরকম লাগবে, এখনই দেখে এরকম ফ্যাসিনেটিং লাগছে। এবং এই জায়গায় কিন্তু নদীতে বেশ বড় বড় কুমিরও রয়েছে, তাই এখানে কিন্তু যাওয়ার জন্য নিচে পারমিশন নেই, যেটুকু জায়গা আমাদের বাউন্ডারি দেওয়া রয়েছে সেইটুকু জায়গাতেই উইথ গাইড সাথে থাকতে হবে। ये वाला जो एरिया जो आप देख रही हैं, हाँ, ये पूरा ज्वालामुखी से बना है, अग्निगिरी से। ओके ये जो खाई देख रही हैं इसको कैनियन कहते हैं, अपने इंडिया का मिनी ग्रैंड कैनियन, जो कि 5 किलोमीटर लंबा है। ओके, इसी शेप में जाता है और पूरा लावा से बना हुआ है। और इसका जो क्रेटर है, मैं आइए जैसे रख हुआ है, ये जो वाइट वाइट झाग दिख रहा है जिस गड्ढे हाँ, में, हाँ। ये क्रेटर है, ओके, यहाँ से फटा था ज्वालामुखी। ओके, ये 50 मीटर गहरा गड्ढा है ओके, और ये पत्थर जो है रंग बिरंगा उसी के लावा से बना हुआ है। ओ, काला पत्थर बेसाल्ट है, पिंक ग्रेनाइट है, जो भूरा भूरा दिख रहा है वो क्वार्ट्ज है, जो हल्का येलो दिख रहा है वो डोलोमाइट है, और ये जो डार्क रेड है ये जैस्पर है। जसपाल, जैस्पर, ओके, इनमें कलर आने का कारण बताया गया है टेम्परेचर। टेम्परेचर, हाँ, जब ये ज्वालामुखी फूटा, इसका जो लावा निकला, फिर जो लावा जिस हिसाब से टेम्परेचर के हिसाब से ठंडा हुआ, वैसे ही इनमें डिफरेंट कलर आ गए। और ये ज्वालामुखी भी बहुत पुराना है, इसकी टाइमिंग बताई गई है कि ये 460 मिलियन साल पुराना है। जियोलॉजिस्ट द्वारा यहाँ पर आकर के यहाँ के पत्थर को ले जा करके इसकी कार्बन डेटिंग निकाली, अच्छा, तो फिर ये टाइमिंग बताई, वही टाइमिंग हम आप लोगों के साथ शेयर करते हैं। ओके, पहले क्या था कि ये जगह रिजर्व नहीं था, तो कहीं भी लोग चले जाता था, एक्सीडेंट हो गया, उसके बाद इसको रिजर्व किया गया, रेलिंग पॉइंट बनाए गए, और इस जंगल के अंदर जो गांव है वहाँ हम लोगों को रख दिया ও আচ্ছা। कि पर्यटक के साथ में रहें, कोई गलत जगह नहीं जाए। আমি শুধু ভাবছি যে এই পুরো জায়গাটা যখন বর্ষাকালে জলে ভরে যায় এবং এখান থেকে জল পড়ে তখন মানে কীরকম দৃশ্যটা ঠিক হবে।
আর উনি যেটা আমাদেরকে বললেন এক্ষুনি যে এখানে কিন্তু এর আগে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে এই রেলিংগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং এই গাইডদেরকে রাখা হয়েছে যাতে কোনো বিপজ্জনক জায়গায় মানুষ না চলে যেতে পারেন। আর এই যে পাথরের কালারটা, যত বিকেল হবে, সূর্যাস্তের সময় হবে, তত কিন্তু এই কালার ডিফারেন্সটা আরও বেশিভাবে বোঝা যাবে। আর এই নিচের এই যে ফেনা ফেনা উঠছে, এই জায়গাটাই হচ্ছে মেন আগ্নেয়গিরির মুখ, সেই জন্যই এখান থেকে ফেনা উঠছে। প্রায় 50 মিটার গভীর এটা, এবং আগ্নেয়গিরির যে লাভাগুলো যেটা যেভাবে শুকিয়েছে সেই তাপমাত্রার ওপরেই কিন্তু এই পাথরের কালারগুলো এখানে এইভাবে এসেছে। वाटरफॉल देख रही हैं सामने, इस एरिया का जो है सबसे बड़ा वाटरफॉल है वो 60 मीटर हाइट से गिरता है। जो यहाँ से नाम है कि नहीं है, इसी रने में ही कनेक्टेड है वो, लेकिन वो हाइट सबसे ऊंचा हाइट है उसका। सबसे ऊंचा है पूरे एरिया में। इस जगह में वही सबसे बड़ा वाटरफॉल है। अच्छा, इसके ऊपर जिप लाइन व ऐसा कुछ नहीं है ना? नहीं, कि नहीं। जाके ऊपर से एक नहीं नजारा देख ये सकते? कोई भी नज़दीक वाला कोई ऐसा एक्टिविटी वाला पॉइंट नहीं बनाया, अच्छा, क्योंकि कई बार क्या होता है जैसे थोड़ा बहुत अगर लोग नीचे जा पाए ना तो फिर और ज़्यादा जाने की कोशिश हाँ, करते हैं, हाँ। और ज़्यादा जाने की कोशिश में बहुत ज़्यादा चले जाते हैं, तो हाँ। जिससे हादसे हो जाते हैं। हाँ हाँ इसीलिए वो ऐसा कोई पॉइंट नहीं है। अच्छा। और जैसे ही आप इस साइड देखेंगे लेफ्ट साइड में, हम्म, ये जो ब्लैक चट्टान है राइट में, हाँ हाँ। वो मैग्मा ही जमा हुआ है, लावा। ओह अच्छा। माउंटेन की तरह जो सिल्क दिख रहा है हाँ, वो लावा ही है, प्योर पिघलता हुआ जम गया। ओके, और बाकी का लावा है जो रॉक में कन्वर्ट हो गया समय के साथ। अच्छा। जैसे ये 40 करोड़ साल पुराना ज्वालामुखी है, उस टाइम फूटा होगा, लावा निकला, फिर ठंडा हुआ टेम्परेचर के हिसाब से, तो धीरे धीरे इस तरह के कलर आ गए इन पत्थरों में। और कुछ हिस्सा जो है जल्दी उसी शेप में सेट हो गया, तो वो समझ में भी आता है। कई जगह आपको लेयर्स क्लियर्स दिखेंगी, तो ये लावा से बना है। ये हमारा नीचे जो है पूरा ब्लैक वाला, ये बेसॉल्ट है सर? ये बेसॉल्ट है पूरा। अच्छा, ज्यादा वो पिंक कलर का और ब्लैक कलर का ही दिख रहा है, ज्यादा वही और है। इसमें कुमेर भी रहता है इस नदी में, ओके, लेकिन नेचुरल में है तो उसका कोई कि मिलेगा या नहीं मिलेगा। पिंक कलर का नाम क्या बताया आपने? पिंक का ग्रेनाइट, ब्लैक का ग्रेनाइट। बेसाल्ट, डार्क रेड का जैस्पर, जो हल्का येलोइश दिख रहा है वो डोलोमाइट, डोलोमाइट, और जो ब्राउन सा है वो क्वार्ट्ज। ओके। ওই যে দূরে জলপ্রপাতটা দেখা যাচ্ছে এখন, ওটা হচ্ছে এই পুরো তল্লাটের মধ্যে সবচেয়ে উঁচু জলপ্রপাত, মানে রানের ওয়াটারফলসই ওই মানে পোর্শনটা সব থেকে উঁচু, যেখানে 60 মিটার উপর থেকে জলটা নিচের দিকে পড়ছে। এবং যেটা জানতে পারলাম যে এই সমগ্র অঞ্চলে কিন্তু কোনো রকম অ্যাক্টিভিটি কিছু করতে দেওয়া হয় না, কারণ এই জায়গাটা প্রচণ্ড রিস্কি, ডেঞ্জার জোন। তো যে কারণে জব্বলপুরের মার্বেল রক্সের মধ্যে যেমন বোটিং করা যায়, মানে ভেদাঘাটে, এখানে টেক্সচারটা খানিকটা সেরকম হলেও এটা কিন্তু করা যায় না। এবং আরেকটা যেটা কথা, যে নিচের দিকে যখন যাওয়ার পারমিশন ছিল তখন নিচের দিকে যেতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে এই রেলিংগুলো এখানে করে দেওয়া রয়েছে। এবং ম্যাক্সিমাম এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে কালো রঙের শিলা এবং এই গোলাপি যে পাথর, এটাই বেশি রয়েছে। এই গোলাপি পাথরগুলো হচ্ছে গ্রানাইট, আর নিচে কালোগুলো হচ্ছে ব্যাসল্ট। এছাড়াও রয়েছে ডুলোমাইট, কোয়ার্টজ, জেসপাল, এই রকম কয়েকটি ধরনের পাথর। এবং এই প্রায় 460,000 বছর পুরনো এই লাভাটা বা এই আগ্নেয়গিরিটা কিন্তু এখন মৃত। এখানে কোনো রিস্ক নেই, এটা মৃত আগ্নেয়গিরি, এখান থেকে আবার অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে এসে অসম্ভব ভালো লাগছে এই জায়গায় দাঁড়িয়ে, চারপাশের ল্যান্ডস্কেপ, এখানে কেন নদী এবং রানে ওয়াটারফলস, তার সাথে এই শান্ত নির্মল প্রকৃতি দেখতে আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। তাই যদি আপনারা খাজুরাহের অন্যরকম একটা সাইড দেখতে চান, আমার পরামর্শ থাকবে এবং রেকমেন্ডেশন থাকবে অবশ্যই একবার এই রানে জলপ্রপাত থেকে ঘুরে যাবেন। এখানে অনেকগুলো আছে। ফেরার পথে জঙ্গলের মধ্যে আমরা বেশ কতগুলি শিয়াল দেখতে পেয়েছিলাম। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক বিকেল 4:10। আমরা রানে ওয়াটারফলস থেকে বেরিয়ে যাত্রা করলাম কুটনি ড্যামের উদ্দেশ্যে। এই রানে ওয়াটারফলস থেকে কুটনি ড্যাম পর্যন্ত দূরত্ব প্রায় 24 কিলোমিটার। অটোতে আমাদের যেতে 45 মিনিট থেকে 50 মিনিট সময় লাগবে। আমরা এই সময় ভাবছিলাম যদি আমরা 4 চাকা বুক করতাম এই রাস্তাটি যেতে আমাদের কিছুটা কম সময় লাগতো। এখন আমরা রাজনগর এলাকার উপর দিয়ে যাচ্ছি।
এই জায়গায় দেখলাম বেশ জমজমাট একটা বাজার বসে এবং বিকেলের সময় এই বাজারটি আরও বাড়ে। এখানে কিন্তু দারুণ সুন্দর একটা ভাইব রয়েছে, পাশে অনেক বড় একটা জলাশয় রয়েছে, আর এই বাজার এলাকাটি কিন্তু দেখলাম বেশ বড়। বাঁদিকের আকাশে তখন সূর্যি মামা পাটে যাবার তোড়জোড় শুরু করে দিয়েছে, আর আমরা এই যে সোজা রাস্তা দিয়ে যাচ্ছি, সামনের রাস্তাটি সোজা চলে গেছে কানপুরের দিকে, এখান থেকে 208 কিলোমিটার দূরত্বে। আর আমরা এই যে বাঁদিকের রাস্তা নেমে গেছে, এই রাস্তা দিয়েই চলে যাব। আমরা প্রায় চলে এসেছি। মেন রোড ছেড়ে বাঁদিকের এই রাস্তাই চলে যাচ্ছে কুটনি আইল্যান্ডের দিকে। এই রাস্তা ধরে খানিকটা এগোলে, মানে ওই 500 থেকে 700 মিটার মতন রাস্তা এগোলেই পৌঁছে যাওয়া যায় কুটনি ড্যামের কাছে। এই হলো কুটনি ড্যামের ফার্স্ট লুক। এখান থেকে জলাশয় আর তার উপরে সূর্যের ছায়াটা পড়তে এত সুন্দর লাগছিল। এই জায়গায় রাস্তা খানিকটা উঠে আসে ওপরের দিকে এবং এর ভেতরে কিন্তু টিকিট কেটে তবেই ঢুকতে হয়। এই হলো কুটনি আইল্যান্ড রিসর্টের গেট। অ্যাকচুয়ালি এটা কিন্তু এমপি ট্যুরিজমের একটা প্রপার্টি। চলুন ভিতরে গিয়ে বিস্তারিতভাবে আপনাদের সবটা দেখাবো আর এর সম্পর্কে সব কিছু বলেও দেব। এখন আমরা চলে এসেছি এইখানকার আরও একটি উল্লেখযোগ্য পয়েন্ট, কুটনি আইল্যান্ডে। এই জায়গাটি ছত্রপুর থেকে 40 কিলোমিটার, আমাদের খাজুরাহো থেকে 12 কিলোমিটার, আর রাজনগর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। রাজনগর হচ্ছে সেই জায়গা যেখান থেকে রানে ফলস এবং কুটনি ড্যামের দিকে রাস্তাটা ভাগ হয়ে যায়। এই জায়গাটাতে এসে সন্ধেবেলা মানে বিকেলবেলার সময় কিন্তু মন ভরে গেল। এটা অ্যাকচুয়ালি কুটনি আইল্যান্ড রিসর্ট আছে, এখানে একটা বড় রিসর্ট আছে এমপি ট্যুরিজমের, তাদেরই এই আইল্যান্ডটা মানে তারাই মেনটেন করে এবং এখানে প্রবেশের জন্য কিন্তু প্রবেশ মূল্য লাগে 100 টাকা করে মাথা পিছু। তার সাথে যদি আপনাদের সাথে ক্যামেরা থাকে, যে কোনো ক্যামেরা মানে ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা, তার জন্য 150 টাকা করে চার্জ লাগে। এইটা আমার একটু বেশি মনে হয়েছে। তবে ভিতরে প্রবেশ করবার পর এই যে দুপারে একদম টলটল করছে জল, এটা কিন্তু কুটনি নদীরই জল এবং এখন যেহেতু বর্ষার জাস্ট পরে পরে জলে একেবারে নদী উচ্ছল হয়ে রয়েছে, তার উপর দিয়ে লোহার এরকম একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজ পেরিয়ে কিন্তু এই রিসর্টটাতে যেতে হবে। এই জলে মানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। বিকেলবেলা এখানে বোটিং করতে করতে সূর্যাস্ত দেখতে অসম্ভব সুন্দর লাগবে। এখন আমাদের ঘড়িতে সময় হয়েছে 5টা 10। দেখি যদি বোটিংয়ের জন্য আমরা সুযোগ পাই বা বোটিংয়ের চার্জ কত কি বলে সেটা আপনাদের জানিয়ে দেব। যদি আমাদের ফেয়ার মনে হয় তাহলে আমরা বোটিং করতেও পারি। তবে বিকেলের সময়টা আমরা এখানে কাটাবো, তারপর আমরা ফিরে যাব খাজুরাহের দিকে। এর ভেতরে প্রপার্টিটা কিন্তু দারুণ সুন্দর, এরকম পুরো একদম পাথর দিয়ে কাজ করা একটা মানে সেই পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়ি টাইপের ফিল আসছে। আর যেহেতু এখন সন্ধে হচ্ছে, পাখিদের কিচিরমিচিরে মানে এখানে তো কান পাতা দেয়, আপনারা শুনতেই পাচ্ছেন নিশ্চয়ই। আর এই পুরো চত্বরটা আমি দেখিয়ে দিই। চত্বরটা হচ্ছে একদম এই রকম, একেবারে হেরিটেজ একটা লুক দেওয়া হয়েছে। চাইলে এখানে কিন্তু এসে আপনারা থাকতে পারেন, মানে খাজুরাহোতে ভ্রমণ করতে আসলে এই জায়গায় থাকতেই পারেন। খাজুরাহো থেকে ওই 12 কিলোমিটার মতন দূরে কটেজ স্টাইলের রুমগুলো রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি রেস্টুরেন্ট এরিয়ার সামনে। এখান থেকে এই নদীর যে অসম্ভব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, সূর্যাস্ত হচ্ছে আর নৌকাগুলো নদীর মধ্যে ভেসে ভেসে যাচ্ছে, অপূর্ব লাগছে। চারিদিকের ভিউটাই খুব সুন্দর এই জায়গা থেকে।
আমরা বোটিংয়ের এখানে এলাম, ইচ্ছা ছিল এখান থেকে মানে বোটিংয়ে করে মানে বোটিংটা করে একটু চারিদিকটা ঘোরার আর কি এই ড্যামটা। কিন্তু এখানে যে প্যাডেল বোট রয়েছে 200 টাকা করে, মানে পার হেড এখানে মনে হয় 100 টাকা করে পড়তো দুজনের, সেটা বন্ধ রয়েছে এখন। শুধুমাত্র স্পিড বোট রয়েছে এবং স্পিড বোটের ভাড়া বললেন যে 525 টাকা পড়বে টোটাল, এবং 10 মিনিটের জন্য এই ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তো সেজন্য আমরা ডিসিশন নিলাম যে আমরা আর স্পিড বোটে যাব না, প্যাডেল বোটটা হলে একটু ভালো হতো, নিজেদের মতো করে ঘোরা যেত। স্পিড বোটে বড্ডই কম ঘোরাচ্ছে, আর সানসেটের দিকটাতে নিয়েও যাচ্ছে না। আমরা দেখলাম একটা গ্রুপ গিয়েছিল, সেজন্য আমরা ভাবলাম যে এর উপরটা থেকেই খুব সুন্দর যেহেতু ভিউ রয়েছে, আমরা এখান থেকে একটু সময় কাটিয়ে ফিরে যাব। তবে এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এখন এত সুন্দর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারপাশে একদম আনহিন্ডার্ড ভিউ। অ্যাকচুয়ালি এটা তো একটা আইল্যান্ড, চারপাশটা পুরো জল দ্বারা বেষ্টিত, মাঝখানে এইটুকু স্থলভাগ রয়েছে। এই দ্বীপে মানে এসে থাকার একটা আলাদাই অভিজ্ঞতা, সেটা তো থাকবেই। আর এই এমপি ট্যুরিজমের এই প্রপার্টিটা কিন্তু বেশ লাক্সারিয়াস প্রপার্টি। এখানে এসে এক রাত বা 2 রাত থাকলে কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। পাখিদের কলকাকলিতে মুখরিত অপূর্ব সুন্দর এই কুটনি আইল্যান্ডে আমরা আরও বেশ কিছুটা সময় কাটালাম। দারুণ সুন্দর একটা সূর্যাস্ত, মিঠে হাওয়া আর নয়নাভিরাম প্রকৃতিকে স্মৃতির খাতায় বন্দি করে আমরা ফেরার পথ ধরলাম। ফিরতি পথে আমরা দেখে নিলাম কুটনি ড্যাম, এবং সেই ড্যামের ওপর থেকে রাস্তার দারুণ সুন্দর একটি ভিউ, আর ঠিক তার উল্টো দিকে কুটনি নদী সহ কুটনি আইল্যান্ডের দুর্দান্ত সুন্দর একটি দৃশ্য। মনে হলো এখানে আসাটা আজ পুরোপুরিভাবে সার্থক হলো। খাজুরাহোতে ফিরে এসে খাজুরাহো ট্রাইবাল মিউজিয়ামটাও এক চক্কর ঘুরে দেখে নিতে ভুললাম না। আচ্ছা, আমি এখন এইখানকার যে ট্রাইবাল মিউজিয়াম মানে খাজুরাহো ট্রাইবাল মিউজিয়াম দর্শন করে বেরোলাম। এটা কিন্তু খাজুরাহোতে আসলে আপনি অবশ্যই দেখবেন, কারণ যেখানে আপনি থাকবেন মানে মার্কেট এরিয়ার কাছে থাকুন আর একটু দূরে থাকুন, তার থেকে খুব বড় জোর হলে 2-2.5 কিলোমিটারের মধ্যেই পড়বে এই ট্রাইবাল মিউজিয়াম। ভোপালে আমরা যে ট্রাইবাল মিউজিয়াম দেখেছিলাম, দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই ট্রাইবাল মিউজিয়ামটিও কিন্তু কম কিছু নয়, এবং এখানে যে আদিবাসী উপজাতিদের বাড়িগুলি রয়েছে, কোল, ভিল, বাহারিয়া, সাহারিয়া, তারপরে গোন্ড, এনাদের যে বাড়ি, এত প্রিসাইজলি সমস্ত বাড়িগুলোকে তৈরি করেছেন এবং তার মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো দিয়েছেন, এটা কিন্তু দেখতে অসম্ভব ভালো লাগলো। তবে একটা কি, এর মধ্যে ফটোগ্রাফি অ্যালাউড নয়। ফটোগ্রাফি করতে গেলে 100 টাকা দিয়ে টিকিট করতে হবে, সে মোবাইলে করুন আর এমনি মানে স্টিল ভিডিও এই স্টিল ক্যামেরাতে করুন। আর এটাতে এন্ট্রি ফি হচ্ছে মাথা পিছু 20 টাকা করে। আর একটা ব্যাপার হচ্ছে, এই ট্রাইবাল মিউজিয়ামে প্রত্যেক রবিবার সন্ধে 7টা থেকে আদিবাসী ডান্স হয়, সেটা কিন্তু আপনারা একদম ফ্রিতে দেখতে পারবেন। তাই যদি আপনারা আসেন খাজুরাহোতে, আমার পরামর্শ থাকবে যে অবশ্যই এই ট্রাইবাল মিউজিয়ামটি থেকে এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আচ্ছা, এই ট্রাইবাল মিউজিয়ামের টাইমিং হচ্ছে প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত। প্রতি সোমবার এই মিউজিয়াম বন্ধ থাকে, এবং অন্যান্য যে সরকারি ছুটির দিন, সেই ছুটির দিনেও কিন্তু এই মিউজিয়ামটি বন্ধ থাকে। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সন্ধে 7:40। আমরা সারাদিন ঘোরাঘুরির পরে আবার চলে এসেছি আমাদের সেই ঠিকানায়, মানে যেখানে আমরা লাঞ্চ করেছিলাম, বদ্রি শেঠ যে মারাঠি রেস্টুরেন্টটা রয়েছে পিওর ভেজ। এখানে এখন আমরা একটু কফি খাবো, ডিনার করব না, ডিনারটা প্যাক করে নিচ্ছি, ট্রেনে খাবো। আজকে রাত্রেই আমরা খাজুরাহো থেকে পাড়ি দেব আমাদের আরও একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। সেটা কি, সেটা না হয় একটু সারপ্রাইজ থাক। আচ্ছা, একটা হিন্ট দিচ্ছি, খাজুরাহো স্টেশনে ট্রেনটা আসবে রাত 9টায়, আর ট্রেনটা ছাড়বে খাজুরাহো থেকে 9:20-তে। আর আমরা কালকে সকালবেলা গিয়ে পৌঁছবো আমাদের ডেস্টিনেশনে। যদি আপনারা বুঝতে পারেন যে কোথায় যাচ্ছি, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকে সারাদিন ঘুরতে আমাদের অটো ভাড়া পড়লো 1000 টাকা। যদি আপনারা 4 চাকা করে ঘুরতেন, সেক্ষেত্রে 1500 টাকার মধ্যে আপনাদের হয়ে যেত।
তো আজকের এই ছিল সারাদিনের গল্প খাজুরাহোর। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মধ্যপ্রদেশ সিরিজের আরও একটি নতুন পর্ব নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।